আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, আশা করছি ভালো আছো তোমরা সবাই। তোমাদের এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস বাংলা দ্বিতীয় পত্র লেকচার 19, তোমাদের সবাইকে স্বাগতম এই লেকচারে। তো এখানে আমরা যা যা পড়বো, দেখো ছোট ছোট বেশ কিছু টপিক এগুলো। একটা টপিক একটু বোঝার, বাক্যের বর্গ, জ্যোতিচিহ্ন মুখস্থের টপিক, বেসিক্যালি বোঝার জিনিস কম। আর নরবাচক নারীবাচক শব্দে যা আছে সব মুখস্থের জিনিস। এটা মূলত হচ্ছে জেন্ডার, ইংলিশে জেন্ডার পড়ছো না, ওটা যেটাকে আগের বইগুলোতে লেখা হইতো লিঙ্গান্তর, এখনকার বইতে আর লিঙ্গান্তর বলা হয় না। এখনকার বইতে আধুনিক যে ব্যাকরণগুলো আছে সেখানে লেখা হচ্ছে নরবাচক ও নারীবাচক শব্দ। এই তো চলো আমরা শুরু করি। প্রথমত, নরবাচক ও নারীবাচক শব্দ বলতে আমরা কি বুঝি? তো নরবাচক মানে হচ্ছে যে সকল শব্দ দিয়ে প্রাণী জগতের মধ্যে পুরুষ বোঝায়, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর নারীবাচক মানে হচ্ছে যে সকল শব্দ দিয়ে তোমার হচ্ছে মহিলা বোঝায় আর কি, হ্যাঁ, বা নারী বোঝায়, সোজা কথা। তো এই তো কথা। তো এখন কথা হচ্ছে এটা কিভাবে করা যায়, ব্যাকরণ এই বিষয়গুলোকে আসলে কিভাবে বিন্যস্ত করে। প্রথমত, তুমি সাধারণ অর্থে করতে পারো এটা। যেমন তুমি বলতে পারো ছেলে, তার বিপরীতে মেয়ে। সাধারণ, এটা বিপরীত শব্দের মতোই, দিন রাত আকাশ পাতাল যেরকম একটা ওই রকম। আরেকটা আছে, তুমি বৈবাহিক সম্পর্কের ভিত্তিতেও তুমি চাইলে এটাকে করতে পারো। যেমন তুমি চাচা, তার বিপরীতে হচ্ছে চাচি। তো চাচার সাথে চাচির বৈবাহিক সম্পর্ক আছে। কিন্তু এই যে পাগল আর পাগলি যে আমরা বলি, তো পাগলের সাথে তো পাগলির বিয়ে হয় নাই, মোরগের সাথে তো মুরগির বিয়ে হয় নাই। ওইটা বলতে পারো সাধারণ অর্থে। সাধারণ অর্থে যেগুলো, তার মধ্যে বিপরীত শব্দের একটা প্রভাব আমরা খুব স্ট্রংলি লক্ষ্য করি, তাই না? তো যেমন বালক বালিকা, গণক গণিকা। হুম। আবার বিপরীত শব্দও এখানে লক্ষ্য করা, যেমন শিক্ষক শিক্ষিকা। তো শিক্ষক আর শিক্ষিকার মধ্যে বিয়ে হওয়া আবশ্যক নয়। পুরুষ যদি কেউ হয় তখন সে শিক্ষক, মহিলা হলে শিক্ষিকা। আবার কখনো কখনো একটা পুরুষবাচক শব্দের শুরুতে একটা নারীবাচক শব্দ যুক্ত করেও লিঙ্গান্তর করা যায়। যেমন সদস্য মহিলা সদস্য, সৈনিক মহিলা সৈনিক। বুঝতে পারছো? এরকম ভাবেও করা যায়। তো নানান রকমের কৌশল আছে, বিষয় আছে। আলটিমেটলি যেটা তোমাকে করতে হবে, এখানে তোমাকে এটা মুখস্থ করা লাগবে ভাই হুদাই। তোমার আমি এখানে অন্য কথা বলি না যে এটা অনেক পরিশ্রমের ব্যাপার, এটা এই বুঝতে হবে ওই বুঝতে হবে, এই নিয়ম ওই নিয়ম সব শিখে তামা তামা করে দিতে হবে, না, এসব বলার কোনো মানে হয় না। তুমি আসলে এখানে মুখস্থই করো, তবে অল্প কিছু জায়গায় কিছু সামান্য কিছু দুর্বল নিয়ম কানুন তোমার দরকার হবে, সেগুলোই আমরা আলোচনা করব। এই যে নরবাচক শব্দকে সংক্ষেপে বলে পুংলিঙ্গ, যেমন পিতা পুত্র ছেলে বাবা ইত্যাদি। আর নারীবাচক শব্দকে সংক্ষেপে বলে স্ত্রীলিঙ্গ, যেমন মাতা কন্যা মেয়ে মা ইত্যাদি। এখন নর নারী বা উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ শব্দকে উভলিঙ্গ বলে। সজীব বিশেষ্য মানে হচ্ছে জ্যান্ত জ্যান্ত, ঠিক আছে, মানে মানুষ বা অন্য কোনো প্রাণী যেগুলো জীব আছে। তো এখন তোমরা কেমনে বোঝাবো আমি এটাকে? আগের ব্যাকরণের যে টার্মিনোলজি গুলো আছে তার সাথে এখনকার ব্যাকরণের টার্ম অনেক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন তুমি ইংরেজিতে পার্সন ঠিকই এখনো পড়ো, তো আগে পার্সন মানে পড়তা পুরুষ, আর এখন পার্সন মানে পড়তেছো পক্ষ। তোমাদের বইতে কোথাও পার্সনের বিপরীতে পুরুষ কথাটা ব্যবহার করা হয়নি। সব জায়গায় পক্ষ, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ বলা হয়েছে। অথচ আগে ছিল উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। বক্তা পক্ষ মানে উত্তম পুরুষ যে বলল, শ্রোতা পক্ষ মানে হচ্ছে মধ্যম পুরুষ যে শুনলো, আর তোমার হচ্ছে অন্য পক্ষ মানে হচ্ছে নাম পুরুষ, যে হচ্ছে অ্যাবসেন্ট আছে ওই জায়গায়, যার সম্পর্কে আলোচনা করেছি সে। তো এই সিস্টেমটা এখন আর নাই, ওই পুরুষ টুরুষ আর বলা হয় না। তা আসলে বলার দরকারও নাই, পুরুষ বললে তো আসলে ছেলে মানুষ বোঝায়। তো এখানে ফার্স্ট পার্সন, কোনো মহিলা যদি কথা বলে সে ফার্স্ট পার্সন হয়, কোনো মহিলা যদি শুনে সে তো সেকেন্ড পার্সন হয়, তো মধ্যম পুরুষ। কেমন লাগে বিষয়টা, তাই না? এই জন্য এখন পক্ষ এই কথাটা ব্যবহার করা হচ্ছে। তো এটা ভাষার ধর্মই এমন, গতিতেই জীবন স্থিতিতেই মরণ। গ্যাদার স্টোন, কি বলে, রোলিং স্টোন গ্যাদার্স নো মাস। এটা গড়ানো পাথরে কখনো ময়লা জমে না। তো তোমাকে চলতে হবে, তোমাকে থামলেই জীবন তোমার জন্য তোমার থেকে
আস্তে আস্তে সবকিছু বিযুক্ত করতে শুরু করবে, এই হচ্ছে কথা। তো চলতে হবে, আর চলতে গেলে তোমার সময়ের সাথে এগুলোকে মানায় নিয়ে চলতে হবে, এটাই সিস্টেম বা এটাই পদ্ধতি। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, তো এখন ভাষা চলবে, ভাষা পরিবর্তনশীল। ভাষা আজকে যেমন 200 বছর আগে এমন ছিল না, আর এখন যেখানে আছে 200 বছর পরে এই জায়গায় থাকবে না। এটাই হচ্ছে জগতের শাশ্বত নিয়ম। তো উভলিঙ্গ মানে সন্তান, তো সন্তান ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, এটাই উভলিঙ্গ। তারপরে মন্ত্রী মহিলাও হইতে পারে পুরুষও হতে পারে মন্ত্রী। মানুষ বললে পুরুষ বা মহিলা উভয় দিক দিয়েই নির্দেশ করা হয়। তো সজীব বিশেষ্য মানে হচ্ছে জীবন আছে এমন নাউন। এরপরে নরবাচক ও নারীবাচক কোনোটাই বোঝায় না এমন অজীব বিশেষ্য মানে জীবন নাই, সেটাকে বলা হয় ক্লিবলিঙ্গ। ইংরেজিতে এটাকে কি বলে, নিউট্রাল বলে মেবি। ক্লিবলিঙ্গ এটাই হওয়ার কথা। কারণ ওখানে তোমার ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, এমনটাই তো ভাগ। এরপরে হচ্ছে সাধারণ নারীবাচক শব্দ দুই প্রকার, পত্নীবাচক অপত্নীবাচক। পত্নীবাচক মানে হচ্ছে বৈবাহিক সূত্রে চাচা চাচি, মামা মামি। অপত্নীবাচক অর্থে বৈবাহিক সম্পর্কের দরকার নেই, শিক্ষক শিক্ষিকা, ছেলে মেয়ে। তো ছেলে মেয়ে বিয়ের সম্পর্ক আছে নাকি, তাই না, এখানে অপত্নীবাচক। ওকে। এরপর নিত্য নরবাচক, এটা একদম ফাটায় মুখস্থ করা লাগবে, এগুলো হুবহু পরীক্ষায় আসে। নিত্য নরবাচক মানে হচ্ছে যে শব্দগুলোর সাধারণত বিপরীতে কোনোদিন কোনো নারীবাচক শব্দ ছিল না, এগুলাকে নিত্য নরবাচক বলে। আর নিত্য নারীবাচক পরে যে শব্দগুলোর বিপরীতে কোনোদিন কোনো পুরুষবাচক শব্দ ছিল না। নিত্য মানে সবসময়, সোজা কথাটা বুঝো, নিত্য মানে সবসময়। নিত্য নরবাচক মানে সবসময় এটা পুরুষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, নারী ক্ষেত্রে এটা ব্যবহার হয় না। যেমন কৃতদার, কৃতদার মানে যে বিয়ে করছে। শহীদ আর কি, যে হচ্ছে শহীদ হয়ে গেছে। পুরুষ মানুষ দুই রকম, জীবিত আর বিবাহিত। ঠিক আছে, তো কৃতদার মানে বিবাহিত, সে জীবিত না, সে শহীদ। আর অকৃতদার মানে হচ্ছে যে জীবিত। এলে পুরুষ মানুষ বিয়ে করলে কৃতদার, বিয়ে না করলে অকৃতদার, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এই দার শব্দের অর্থ বউ, মনে রেখো, এই দার মানে হচ্ছে বউ বা স্ত্রী। তো কবিতার ক্ষেত্রে এটাকে দ্বারা লেখা হইতে পারে, দ্বারা মানেও বউ। তোমাদের জীবন সঙ্গীত কবিতার মধ্যে আছে দ্বারা, দ্বারা মানে বউ। আর নিচে বফলা দিলে ওই দ্বারা মানে হচ্ছে ওইটার দ্বারা, ওইটা সহযোগে, এমন অর্থ দিবে। কবিরাজ, কবিরাজ মানে হচ্ছে যিনি ভেষজ জিনিসপত্র দিয়ে চিকিৎসা করেন, যেমন গাছের পানি, কি বলে, রস দিয়ে, লতা দিয়ে, গাছের ডাল দিয়ে, বিভিন্ন তোমার বৃক্ষের উপাদান দিয়ে যিনি চিকিৎসা করেন তাকে কবিরাজ বলে। এরপরে যোদ্ধা, যোদ্ধা মানে হচ্ছে যে যুদ্ধ করে। তো এটা সবসময় পুরুষবাচক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি প্রশ্ন করো ভাই মহিলা যুদ্ধ করে না, করে, বাট এটা ব্যাকরণ এভাবে এটাকে সিদ্ধ করছে। এরপরে ঢাকি, ঢাকি মানে হচ্ছে যিনি ঢাকে, ঢাক বা ঢোল যিনি বাজান তিনি ঢাকি। প্রধানমন্ত্রী, এটা পুরুষের ক্ষেত্রে। এখন তুমি প্রশ্ন করেই বসবা, ভাই আমাদের মহিলা যে প্রধানমন্ত্রী আছে, আরে ভাই কথাটা বোঝো না কেন, এই শব্দগুলোর নারীবাচক শব্দ হয় না, এগুলো সবসময় পুরুষ অর্থে ব্যবহার হয়। ওই পোস্ট পুরুষে হোল্ড করুক আর মহিলা হোল্ড করুক, কবিরাজ, ওই চিকিৎসা পুরুষ করুক আর মহিলা করুক, সোজা কথা, এটা কবিরাজি হবে। তারপরে যুদ্ধ পুরুষ করুক আর মহিলা করুক, তাকে যোদ্ধাই বলতে হবে, এটা বলছি। রাষ্ট্রপতি, রাষ্ট্রপত্নী হয় না। তারপরে পীর, জিন, জিনের বিপরীতে যদিও পরি আমরা বলি, জিন পরি, কিন্তু আসলে তুমি যখন নিত্য বলবা তখন সেক্ষেত্রে এটাকে জিন হবে। পীর সাহেব পুরুষ অর্থে ব্যবহার করা হয়। এরপরে নিত্য নারীবাচক মানে সবসময় এটা মেয়ে অর্থে ব্যবহার হবে। যেমন সতীন, সতীন মানে হচ্ছে মেয়েরা কষ্ট পাবে। কোনো এক পুরুষের যদি দুইটা বউ থাকে, তো এই দুইটা বউয়ের একে অপরের সাথে সম্পর্ক হবে সতীন। ধরো একজনের নাম হচ্ছে গিয়ে আমার এক সম্পর্কে ভাই হয়, ওর নাম হচ্ছে ফায়েজ। হুম, আবুল ফায়েজ। তো ফায়েজ ভাই অনেকগুলো বিয়ে করছে, খুব সম্ভবত 8টা বিয়ে করছে। ঠিক আছে, সে আবার ওই যে ওই কবিরাজ, বুঝছো, ওই যে তাবিজ টাবিজ দিত আর কি, এরকম তন্ত্রমন্ত্রের কবিরাজ আমার এলাকায়। তো ওই ভদ্রলোক 8টা বিয়ে করছে। সব বউ নিয়ে যে সংসার করতেছে এমন না, বোধহয় তার এখন 3টা কি 4টা বউ আছে একসাথে, যাই হোক। তো তাহলে তার যে স্ত্রীগণ তারা একে অপরের কি হয়, সতীন হবে। ওকে। তারপরে বিধবা, যে স্ত্রীলোকের হাজবেন্ড মারা গেছে তাকে বিধবা বলে। সধবা, যে স্ত্রীলোকের হাজবেন্ড জীবিত আছে তাকে সধবা বলে। সৎমা আমরা বুঝি স্টেপ মাদার। ডাইনি হচ্ছে, এটা আসলে কাল্পনিক পোস্ট, ডাইনি পৃথিবীতে আদৌ আছে কিনা কেউ জানি না আমরা।
ডাইনি রূপকথার চরিত্র বেসিক্যালি। এমন কোন জিনদের মধ্যে এমন কোন মহিলা যে হচ্ছে মানুষের রক্ত খায়, এমন হলে তাকে ডাইনি বলে বা পিশাচ বলে, পিশাচ। তারপরে হচ্ছে তোমার কুলোটা। কুলোটা হচ্ছে এমন মেয়ে যে তার বংশের সম্মান নষ্ট করে বা চুনকালি দেয় বংশের মুখে। আর প্রায়োগিক অর্থ হচ্ছে প্রস্টিটিউট বা বেশ্যা পতিতা, যারা তাদেরকে কুলোটা বলে। তারপরে পেতনি। পেতনি মানে হচ্ছে ভূত। পেতনি তো ভূত পুরুষ অর্থে, পেতনিটা নারী অর্থে অলমোস্ট। ডাইনি, পেতনি, শাকচুন্নি, এগুলো তিনটা কাছাকাছি লেভেলের শব্দ। ডাইনি, পেতনি, শাকচুন্নি আমি লিখে দিচ্ছি। এই যে ডাইনি, ওটা নিতে রস্বইকার দিয়ে লিখে দেখুন না। ডাইনি, তারপরে পেতনি, তারপরে শাকচুন্নি। শাকচুন্নি মানে শাক চুরি করছে এমন না, এগুলো সব কাছাকাছি অর্থের শব্দ। এও, এও মানে সধবা স্ত্রীলোক, অর্থাৎ এই সধবা যে অর্থে ব্যবহার করা হয়, এওটা একই অর্থে ব্যবহার করা হয়। তবে এও একটা পোস্ট বলতে পারো, হ্যাঁ। এও একটা উপাধি বলতে পারো। এটা কখন হয় উপাধিটা? এটা পশ্চিমবঙ্গে ব্যবহারটা আছে, আমাদের বাংলাদেশে খুব বেশি ব্যবহার নাই। যখন তোমার কারো বিয়ে হয়, মেয়েদের সাজানোর জন্য বরণডালা আছে না? কেমনে বুঝাবো এখন, বরণডালা বুঝবে কিনা এখনকার ছেলেপেলে। দেখবা এরকম বড় একটা থালা, তার মধ্যে ফুল, মিষ্টি, তারপরে বিভিন্ন রকমের অনেক আইটেম দিয়ে, হ্যাঁ, তারপরে দেখবা হিন্দুরা মাঝখানে একটা প্রদীপ দেয়, কি কি দিয়ে যেন, ওটা কিসের তেল দিয়ে যেন জ্বালায়, সবকিছু দিয়ে দেখবা হাজবেন্ড আসলে, মানে জামাই আসলে আর কি, নতুন জামাই, আইলোরে নয়া দামান, যখন জামাই আসে তখন জামাইকে দেখবা রিসিভ করে। ওই যে ডালাটা যারা সাজায়, এদেরকে এও বলে। তারপরে ওই যে মেয়ে গোসল করানো হয় যে পাত্রীকে, তারপরে যে সাজায় তাকে, তার সেবা টেবা যারা করে ওই দিন এসে, কারণ সে তো ওই দিন স্পেশাল, বিয়ের দিন তো জামাই এবং বউ খুব স্পেশাল সমাদর পায়। বিশেষ করে জামাই, তার জন্য তো সমস্ত আয়োজন, তাই না, দুলহা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ওরা বরণডালা সাজায় নর্মালি, মনে রাখবা। বিয়ের আসরে যেসব কম বয়স্ক সধবা মেয়ে, খবরদার, বিবাহিত না এমন না, অবিবাহিত মেয়ে না, বিবাহিত এবং সধবা, যারা এসব বরণডালা সাজায় তাদেরকে এও বলে, এও। আচ্ছা, তাহলে এওর ব্যাখ্যা গেল। এরপর দায়ী। দায় আর ধাত্রী, এই যে এই শব্দটা, যেটা দায় সমান সমান ধাত্রী। দায় খাঁটি বাংলার কি, আর ধাত্রীরা সংস্কৃত থেকে আসছে। প্রসবকালীন সময় যেসব মহিলারা মাকে সাহায্য করেন, তাদেরকে দাই বা ধাত্রী বলে। মানে এখন ধরো হসপিটালে যখন বাচ্চার জন্ম হয়, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, ডক্টর যখন ওখানে থাকবেন, নার্স যারা থাকবেন, তারা সবাই মাকে বাচ্চা জন্মদানে সহায়তা করবেন, তাই না? তো তারা প্রত্যেকে ধরো দায়ী বা ধাত্রী। তো আগে তো গ্রামে তখন এরকম মুরব্বী যারা মহিলারা আছে, মুরব্বী বয়স্ক, তারা একজন প্রসূতি মা যিনি বাচ্চা জন্ম দিচ্ছেন, তাকে সাহায্যের জন্য থাকতেন। তাদেরকে দায়ী বলা হয় বা ধাত্রী বলা হয়। এটা খুব সম্মানের, কারণ তখন সময় তো সবসময় বাচ্চা হসপিটালে হইতো না। 99% বাচ্চা বাড়িতে হইতো এবং নর্মাল ডেলিভারি ছিল। আজকাল না, মেয়েরা কিছু হলে হসপিটালে যা সিজার। তো আমি দেখেছি ছোটবেলায়, যারা দায়, ধরো আমি জন্মাইছি, আমার মা যখন আমাকে জন্ম দিছেন, যে মুরব্বী মহিলা আমার আম্মাকে সহায়তা করছেন, যে দায় ছিলেন বা ধাত্রী ছিলেন, আমাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হইতো। এটা খুব কমন কালচার গ্রামে। তোমরা এটা বুঝবা না, তোমাদের আব্বু আম্মু বা বড়দের জিজ্ঞেস করে দেখবা। তোমার আব্বু যেদিন জন্মাইছিলেন তোমার দাদুর ঘরে, তো যে মহিলা দাদুকে সাহায্য করতে আসছিলেন, মুরব্বী, তো উনাকে পরবর্তীতে তোমার বিভিন্ন ফাংশনে, যখন ধরো যে বাচ্চাটা জন্মাইলো, ওরা ছেলে বাচ্চা হইলে, তার যখন আকিকা হবে, তার যখন খতনা মুসলমানি হবে, এমনকি তার বিয়ে পর্যন্ত, ওই দাই মহিলা যদি বেঁচে থাকে আর কি, তাকে দেখবা স্মরণ করা হয়, তাকে দাওয়াত দেওয়া হয়, তাকে কাপড় গিফট করা হয়, শাড়ি দেওয়া হয়, মানে তাকে খুশি করা হয়, সোজা কথা। এটা খুব ভালো কালচার গ্রামে। ওই বাচ্চাটা পরবর্তী সময়ে যখন বড় হবে, তার বিভিন্ন অকেশনে ওই মহিলা বা ওই দাই আমন্ত্রিত হবেন। এই হলো দায় বা ধাত্রী। যদিও এখন এটা শহরের ডাক্তাররা, নার্সরা ওই জায়গাটা নিয়ে নিছে, ওই জায়গা, বাট গ্রামে স্টিল এই জিনিসটা আছে এখনো। এরপরে আবার দায়ীদেরকে আগের মতো সম্মান দেওয়া হয় কিনা আমি জানি না, তবে আছে। অপ্সরা। অপ্সরা মানে হচ্ছে সোজা কথা, স্বর্গের নর্তকী, স্বর্গে যারা নাচবে আর কি।
বা পুরুষদেরকে যারা মনোরঞ্জন করবে তাদেরকে অপ্সরা বলা হয়। হিন্দুরা তাদের ধর্মে সংস্কৃত শব্দে অপ্সরা বা অপ্সরী বলে। আর আমাদের ধর্মে আমি বলি হুর। জান্নাতে আমাদের জন্য পুরুষদের জন্য কমপক্ষে কয়টা হুর বরাদ্দ আছে? 70টা। তো আমরা এক একজন জান্নাতে গেলে 70টা পাবো। ওয়াও! তো এরা, আমরা যাদেরকে মুসলমানরা হুর বলি, এই হুর এই শব্দটাই সংস্কৃতে এদেরকে অপ্সরা বলা হয়। তো এটা সবসময় নারী ক্ষেত্রে ব্যবহার হবে। এরপরে পরী, বুঝতেই পারছি পরী নিত্য নারীবাচক শব্দ। ওকে, তারপরে আসো, পরীদের মধ্যে পুরুষ হয় না পরী নারীর ক্ষেত্রে, এই আর কি নিত্য নারীবাচক মানে এই। এরপর নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যুক্ত হয়, কখনো কখনো যেমন বৃদ্ধ বৃদ্ধা আ যুক্ত হয়েছে, কিশোর কিশোরী ই যুক্ত হয়েছে, বাঘ বাঘিনী ইনি যুক্ত হয়েছে, গোয়ালা গোয়ালিনী ইনি যুক্ত হয়েছে। ওকে, প্রত্যয় যোগে হয়। এরপরে অপ্রত্যয় যোগে কখনো কখনো কি করা হয়, পুরুষবাচক শব্দকে নারীবাচক শব্দে রূপান্তর করা হয় এবং সেটা অকটা ইকা হয়ে যায় আর কি। যেমন পাঠক পাঠিকা, লেখক লেখিকা। দেখো এই পঠ যোগ অক, এই পঠ হচ্ছে ধাতু, সমান সমান কি হয়েছে, সমান সমান পাঠক। কারণ পাঠক শব্দের সাথে তুমি যখন ইকা দিবা তখন হয়ে যাবে পাঠিকা। নৈ যোগ অক নায়ক, তো এই নায়কের মধ্যে অক আছে, তার সাথে একটা ইকা যুক্ত করো, তখন হয়ে যাবে নায়িকা। এই এই হচ্ছে অক্টাইকা হয়, যেমন লেখক লেখিকা গায়ক গায়িকা। এরপরে নারী নির্দেশক শব্দ যুক্ত করে নারীবাচক শব্দ তৈরি করো, যেমন এই দেখো নারী নির্দেশক, যেটা তুমি যুক্ত করতেছো সেই শব্দটাই নারী। যেমন ছেলে ছেলে বউ, এই যে বউ যুক্ত করছো অতিরিক্ত। কবি মহিলা কবি, এই যে মহিলা যুক্ত করছো অতিরিক্ত। শুধু এখানে যুক্ত হয়েছে বউ কথাটা শেষে, এখানে যুক্ত হয়েছে মহিলা কথাটা আগে। সামনে বা পিছনে নারীবাচক শব্দ যুক্ত করে কি করা যায়, কোন শব্দকে লিঙ্গান্তর করা যায়, নারীবাচক শব্দে রূপান্তর করা যায়। এরপরে নরনির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যুক্ত করে নারীবাচক শব্দ গঠন করা, যেমন মদ্দা বিড়াল, এই মদ্দা কথাটা মাদি হয়ে যাবে, বিড়াল বিড়ালই থাকবে। বাছুর বাছুর, শুধু এড়ে বাছুর বকনা বাছুর। এড়ে মানে হচ্ছে পুরুষ, যেটা পরবর্তীতে ষাঁড় হয়। আর বকনা মানে হচ্ছে মহিলা, যেটা পরবর্তীতে গাভী হয় আর কি। হ্যাঁ, এই পুরুষটাই তো পরে ষাঁড় হয়, তাই না? এরপরে পুরুষ কয়েদি মেয়ে কয়েদি, যে কয়েদি কয়েদি, পুরুষ কয়েদি মেয়ে কয়েদি। বেটা ছেলে মেয়ে ছেলে, এই বেটা ছেলে মানে পুরুষ, মেয়ে ছেলে মানে হচ্ছে মহিলা। আবার ভাই বোন আসতে গিয়ে ছেলে আছে, মেয়েদেরকে মেয়ে ছেলে বলে। বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা যায় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাতিষ্ঠানিক পদমর্যাদা যদি এটা কোনো পোস্ট হয় যেটা মানুষ হোল্ড করে আর কি, ওইটাকে নারীবাচক করা যায়, যেমন সহকারী শিক্ষক, সভাপতি। তো এই সহকারী শিক্ষক কোনো মহিলা হইলেও, যেমন ধরো একজন মহিলার নাম হচ্ছে শেফালি, তাহলে আমি বললাম যে শেফালি একজন সহকারী শিক্ষিকা, বলা যাবে না শেফালি নারী, কিন্তু যেহেতু পোস্ট তখন বলতে হবে শেফালি একজন সহকারী শিক্ষক। সভাপতি, মনে করে বললাম পারভিন এই স্কুলের গভর্নিং বডির সভাপতি, পারভিন খানম বা পারভিন বেগম। তখন আর সভাপত্নী বলার চান্স নাই, কারণ এই যেগুলো পোস্ট, যেগুলো পদমর্যাদা, এগুলো র্যাঙ্ক পোস্ট যেগুলো হোল্ড করতে হয়, এগুলো নর্মালি নারীবাচক হয় না, অলওয়েজ পুরুষবাচক হয়। তারপরে আসো আমরা এখান থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব, প্রচুর কোশ্চেন আছে। যদিও এর অনেক কোশ্চেনই তুমি পাবা বিগত বছরের যে বই ছিল সেখান থেকে, তবে মজার বিষয় হচ্ছে এগুলো এখন হুবহু তুমি বিভিন্ন পরীক্ষায় পাচ্ছ বা পাবা। তোমার নতুন সিলেবাস অনুযায়ীও তুমি এগুলোকে পড়তে হবে, এগুলো তোমার লাগবে। ডিটেল প্রিপারেশন হয়ে গেল। কোনটি নিত্য নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা, এখান থেকে যেগুলো আছে সৎমা এটা। আর এটা হচ্ছে বিদেশি শব্দের ক্ষেত্রে, এই যে সুলতান, সুলতানা, বাদশাহ, বেগম, ওই ক্ষেত্রে এটা বিদেশি মনে রাখো। হ্যাঁ, বিদেশি শব্দের লিঙ্গান্তরে আগের বইতে ছিল, এখনকার বইতে এগুলো আর নাই। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় কোনগুলো? প্রাণীবাচকের ক্ষেত্রেও যাবে, অপ্রাণীবাচকের ক্ষেত্রেও যাবে। এখন কুল, সব, তারপরে হচ্ছে সমূহ, তারপরে গুলা গুলি, তারপরে পাল জুত। এখন তুমি প্রাণীর ক্ষেত্র নিতে পারবা, অপ্রাণীর ক্ষেত্র নিতে পারবা, দুই জায়গাতেই যাবে। দেখো গণ বৃন্দ কেবল সম্মানিত মানুষের ক্ষেত্রে তুমি বলতে পারতেছো, যেমন ধরো তুমি বলতে পারতেছো শিক্ষকগণ শিক্ষকবৃন্দ। রাগুলি প্রাণীবাচকের ক্ষেত্রে নিতে পারতেছো, ছেলেরা ছেলেগুলি। হ্যাঁ, তারপরে পাল জুত, এটা যাচ্ছে হচ্ছে তোমার প্রাণীবাচকের ক্ষেত্রে, গরুর পাল হস্তি জুত। কিন্তু এখানে দেখো
কবিকুল পক্ষীকুল, ভাই সব যাচ্ছে, পাখি সব যাচ্ছে, বই সব, কলম সব। উম তাহলে প্রাণীবাচকেও যাচ্ছে, অপ্রাণীবাচকেও যাচ্ছে, দুই জায়গাতেই যাচ্ছে। এটা হচ্ছে কুল আর সব ব্যবহার করা যাচ্ছে। এরপরে হচ্ছে তোমার, আমরা তাহলে এখান থেকে কি নিলাম, কুল এবং সব নিলাম। এরপরে নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি? দাই, বাদশা, বেগম, গয়লা, গয়লা বউ, ধোপা, ধোপানি। দায়ী কথাটা বা ধাত্রী কথাটা হয়। কোন শব্দগুচ্ছটি প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়? গণ, বৃন্দ, কুল, সকল, বর্ণ, সব সমূহ, কুল। কুল, সকল, সব সমূহ, কুল, সকল, সব সমূহ, বই থেকে হুবহু আসছে এই প্রশ্ন। এরপরে কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ, মানে বউ অর্থে, বউ, বউ, দাদি, কারণ তার জামাই হচ্ছে গিয়া দাদা। তা আয়াটা কোনো মহিলা যদি দপ্তরি হয়ে তাকে আয়া বলে, তাই না? খানসামা, এটা ওই ক্ষেত্রে আবার ছাত্রী, এজুয়াল যে কেউ হইতে পারে। তো সেই জায়গা থেকে নেওয়ার কোনো চান্স নাই, নিতে হবে দাদি, কারণ দাদি দাদার পত্নী বা দাদার বউ। এরপরে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা, অসূর্য, স্পর্শা, দায় সব এখন একটু খেয়াল করো। নিত্য স্ত্রীবাচক মানে হচ্ছে সব সময় মেয়ে অর্থে ব্যবহার হবে। তো অসূর্য, স্পর্শ, ও আচ্ছা আচ্ছা, নিত্য স্ত্রীবাচক তৎসম বলছে গো। তৎসম, একটু 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 রাখো। নিত্য স্ত্রীবাচক তৎসম বলছে, তো তৎসম বললে তো তোমাকে যেটা তৎসম বা সংস্কৃত সেটা নিতে হবে। তো সৎমা, ও সূর্য, স্পর্শা, তারপরে হচ্ছে দায়। এর মধ্যে ভালো উত্তর যদি নিতে হয় তাহলে অসূর্য স্পর্শা এটা নিতে হবে, বাকিগুলো তৎসম না। অসূর্য স্পর্শা মানে হচ্ছে যে নারী কখনো সূর্যের আলো দেখেনি বা সূর্যে যায়নি তাকে অসূর্য স্পর্শা বলে। এখন কথা হচ্ছে বাস্তবে কি এটা সম্ভব যে কোনো মেয়ে সূর্যের আলো দেখবে না? বিষয়টা হচ্ছে এটা একটা সময় গ্রামে খুব সম্ভ্রান্ত ফ্যামিলি অর্থে এটা ব্যবহার করা হইতো, যে যে বাড়ির মেয়েরা বাইরে যায় না, পর পুরুষের সামনে মোটেই যায় না, বাইরের কোনো পুরুষ মানুষ যে মেয়েকে কোনোদিন দেখে নাই, ঘরের ভিতরেই যে থাকে, ওইরকম মেয়েকে অসূর্য স্পর্শ বলা হইতো, মানে সূর্য তাকে কোনোদিন স্পর্শ করেনি, এই অর্থে এই কথাটার ব্যবহার ছিল। এর মানে এই না যে তার গায়ে কোনোদিন রোদ লাগে নাই, সে বাড়ির ভিতরে হয়তো ওইরকম কোনো রেস্ট্রিক্টেড জায়গায় রোদ পোহাইছে বা রোদে গেছে, বাট ওই যে তার ওই সম্মান, তার ওই মর্যাদা, তার গোপনীয়তা, সেটাকে সম্মান করে এই কথাটা ব্যবহার করা হইতো, বলা হইতো অসূর্য স্পর্শা। ওকে। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? এইবার আসো মামুর বেটারা, মামুর বেটিরা, এবার বাংলার কথা বলছে, এবার আর তৎসমের কথা বলে নাই। তো বাংলা মানে বুঝবা যে শব্দগুলো খুব সহজ, শুনতে আমাদের আপন আপন লাগবে, এগুলো বাংলা। এর মানে হচ্ছে সতীন। ঠিক আছে, বুঝো নাই কথাটা? সতীন বাংলা, বাংলাদেশের, আমাদের বাঙালি সোসাইটির খুব কাছাকাছি লেভেলের শব্দ। আচ্ছা, কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? চাকর, কবিরাজ, মরদ, দাদা। আচ্ছা, দুইটা স্ত্রীবাচক শব্দ, দাদা দিদি বড় বোন অর্থে, আবার দাদা বৌদি এই অর্থেও এটা ব্যবহার হচ্ছে। আমার মনে হয় তিনটা, দাদা, দাদার বিপরীতে দাদিও তো আছে, তাই না? এই হলো দাদা, ভাই, বোন এই অর্থে এটার বিপরীতে আছে হচ্ছে দিদি। আবার দাদা তার স্ত্রী অর্থে হতে পারে বৌদি। আবার দাদা যদি বাপের বাপ হয় সেই অর্থে আমি বলতে আরো আরেকটা বলতে পারি দাদা, তখন বলতে পারি দাদি। ওরে বাবা, দাদার বিশাল পাওয়ার। সো উত্তর হবে গিয়ে দাদা। নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী দুই বোঝায়? সধবা, ঢাকি, মেধাবী, শিক্ষিত। 100% চোখ বন্ধ করে বলা যাবে এটা হচ্ছে গিয়ে শিক্ষিত। আচ্ছা, পুরুষ এবং স্ত্রী দুইটাই যদি বোঝায় সেক্ষেত্রে তো মেধাবীটাকে তো নেওয়া যেতে পারে। মেধাবী এটা তো কমন, মেধাবী বললে মেধাবী ছাত্র, মেধাবী ছাত্রী, শিক্ষিত পুরুষ, শিক্ষিত মহিলা, ঢাকিটা কেবল পুরুষ, সধবাটা কেবল নারী। এখানে মেধাবীটাও নেওয়া যাবে, শিক্ষিতটাও নেওয়া যাবে, দুটোই নেওয়ার চান্স আছে, বাট উত্তর নিতে হবে শিক্ষিত, বই অনুযায়ী যদি নেওয়া আর কি। কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহার হয়? পাল এবং জুত। এটা আগের বই থেকে, লিঙ্গাত্তরের চ্যাপ্টার থেকে হুবহু আসছে। পাল মানে হচ্ছে গরুর পাল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, গরুগুলি আপনি আপনি আকাশে হাঁটে নাকি। জুত এটা হচ্ছে হস্তি জুত।
এরপরে আসো, সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? কুমারী, মানবী, কোকিলা, কিশোরী। সাধারণ অর্থে বলছে, বুঝো কিন্তু বিয়ে শাদীর সম্পর্কে এখানে ঢুকাই দিও না। কিশোর, কিশোরী সাধারণ অর্থে। নাটিকা, নাটিকা হচ্ছে ক্ষুদ্রার্থে। ইকা শব্দটা নর্মালি ছেলে থেকে মেয়ে বোঝায়। যেমন নায়ক, তার সাথে তুমি ইকা দিছো, হয়ে যাবে নায়িকা। তারপরে গায়ক বা পাঠক, তার সাথে তুমি কি দিছো? ইকা দিছো, এবার হয়ে যাবে গায়িকা। ঠিকই আছে। কিন্তু এই কথার দ্বারা ক্ষুদ্র বা ছোট বোঝায়। কোন সময় বোঝায়? যেমন হচ্ছে মালা, তার সাথে যুক্ত করছো ইকা, এবার হয়ে যাবে মালিকা। মালিকা হয়ে গেল। আচ্ছা, ঠিক একই রকম নাটক, তার সাথে দিছো হচ্ছে ইকা, এবার হয়ে যাবে নাটিকা। তো নাটিকা মানে ছোট নাটক, সাইজের ছোট। একাঙ্কিকা বলে এক অঙ্ক বিশিষ্ট নাটক বা একটা চ্যাপ্টার ছোট্ট নাটক। মানে ধরো তুমি 15 থেকে 20 মিনিটে পড়ে শেষ করে ফেলতে পারছো। একদম শেষ করে ফেলতে পারছো মানে একদম শেষ, এমন যদি সাইজের হয় তখন তাকে নাটিকা বলে। ওকে। যেমন পুস্তক, পুস্তিকা, হ্যাঁ, এ হলো গিয়ে পুস্তক, তার সাথে যদি তুমি ইকা যুক্ত করো তখন হবে পুস্তিকা। তো পুস্তিকা মানে হচ্ছে ছোট বই, কম্পারেটিভলি ছোট বইকে পুস্তিকা বলে। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়? কেবল উন্নত। গুলা, গুলি, রা, গুলু। দেখো, প্রকৃতপক্ষে কেবল উন্নত হইলে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ হয়। যেহেতু গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এখানে নাই, এখানে যেগুলো আছে তার মধ্যে বেস্ট হচ্ছে রা। কারণ গুলা, গুলি, গুলু প্রাণী অপ্রাণী দুই জায়গাতেই যায়। শুধু পার্থক্য হচ্ছে গুলুটা মনে রেখো চলিত অর্থে, আর এই গুলি আর গুলাটা হলো সাধু অর্থে আর কি, এই আর কিছু না। যেমন ছেলে, ছেলেগুলো, মেয়েগুলো, ছেলেগুলি, মেয়েগুলি, বা ছেলেগুলা এই অর্থে। বাট রা কথাটা মানুষের ক্ষেত্রেই হয়, গুলাগুলোটা অপ্রাণীর ক্ষেত্রেও হয়, কলমগুলো, বইগুলো, খাতাগুলো, কিন্তু রাটা হয় ছেলেরা, তাই না, মেয়েরা। সেক্ষেত্রে উত্তরটা রা নিলাম আমরা। বুঝতে পেরেছো? নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? মানে কখনোই সেটা মহিলা হয় না। ঢাকি, তা ওই, এটা মা ওই হয়। তা ওই, মা ওই। মানে তোমার ভাইয়ের শ্বশুর, তোমার তা ওই। তোমার ভাইয়ের বা বোনের শাশুড়ি, মা ওই। নিত্য পুরুষ, এটা সুখ হবে না, সুখের বিপরীতে হলো গিয়ে তোমার শাড়ি। এই সুখ হচ্ছে পুরুষটিয়া, পুরুষটিয়া হলো সুখ। আর শাড়ি হলো তাহলে মহিলাটিয়া। তাহলে এটা তো একটা লেডা, একটা লেডি। লেডি মানে পুরুষ, লেডা মানে, সরি, লেডি মানে মহিলা। না না, লেডি। আমি আমি বানাইছি লেডা, লেডা মানে পুরুষ। তারপরে শূদ্র, শূদ্রাণী, এটা পরীক্ষা আসতে পারে। শূদ্র, শূদ্রাণী, শূদ্র মানে হচ্ছে নমশূদ্র, হিন্দু ধর্মের একটা বর্ণ। শূদ্র হচ্ছে প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের, হিন্দু ধর্মের নিচু বর্ণ, যেটা হিন্দু ধর্মের নিচু বর্ণ হচ্ছে শূদ্র বা শূদ্রাণী। এটা শূদ্রের বউটা হচ্ছে শূদ্রাণী। ওকে। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, এখানে যেগুলো আছে সেখান থেকে তৎসম নিতে হবে। তৎসম মানে যে শব্দটা কেবল ব্যবহার হওয়ার সময় কিসের সাথে ব্যবহার হয়? ব্যবহার, সরি, তৎসম মানে ওই শব্দটা আসছে হচ্ছে তোমার সংস্কৃত ভাষা থেকে। তো জেনানা, রজকি, সপত্নী, সৎমা। একটু খেয়াল করে দেখো, জেনানা এটা হচ্ছে মরদ থেকে আসছে, মরদ, জেনানা, ইয়ে মর্দ মেরি জান হে। সিনেমাতে ধরো নায়িকা ডায়লগ দিচ্ছে, ইয়ে মর্দ মেরি জান হে, এই পুরুষটা আমার জান। তো মর্দ, এই মরদ কথাটাকে মর্দ বলছে হিন্দিতে। এটা বিদেশি শব্দ, খুব সম্ভবত ফার্সি কি উর্দু অথবা আরবি, যাই হোক। আর তার যে বিপরীতে যে নারী সেটা হচ্ছে জেনানা। রজকি, এটা রজক থেকে রজকি, এটা বাংলা শব্দ। রজক মানে হচ্ছে পেশাগতভাবে যাদের কাজ রং মিস্ত্রির কাজ করা, তারা হচ্ছে রজক। আর ওই নারী যারা ওই ওই বংশের, তাদেরকে রজকি বলছি। আর শপথনী, এরা তৎসম শব্দ নিঃসন্দেহে। শপথনী আর হচ্ছে তোমার আম, সৎমা, এটা তো বাংলা শব্দ। ওকে। তারপরে আম, কোনটির আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়? এটা খেয়াল করো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো।
বলছে কোনটির আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যুক্ত করে তুমি চাইলে কি করতে পারো? তুমি চাইলে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়, অর্থাৎ আগে বা পরে যুক্ত করে তুমি কি করতে পারো? চেঞ্জ করতে পারো। একটু খেয়াল করো, শপথনী মানে কিন্তু সতীন, সতীনদের মধ্যে যে সম্পর্কটা থাকে আর কি, সেটা হচ্ছে শপথনী, একে অপরের সতীন বা একে অপরের শপথনী। তো এখন মানে জামাইয়ের কাছে জামাই কি সতীন বলবে নাকি? জামাই বলবে তারা শপথনী, মানে একই পতির পত্নী যারা, একই পতির পত্নী যারা তারাই শপথনী। ওকে, আচ্ছা, এরপরে আসো, কোনটির আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়? কবি, হ্যাঁ কবি, তো তুমি চাইলে কবি মহিলা কবি বলতে পারো, এটা সম্ভব। ঠাকুর ছেলে শিল্পী বলা যায় না, তাইলে কবি মহিলা কবি এটা বলা সম্ভব। তারপরে কোনটি বিদেশি স্ত্রীবাচক শব্দ নয়? খানম, জেনানা, শিক্ষয়িত্রী, মালেকা। শিক্ষয়িত্রী, এটা সংস্কৃত থেকে আসছে, এটা হচ্ছে মালিক, মালিকা বা মালেকা। জেনানা, তার হচ্ছে মরদ। খানম, খান। শিক্ষয়িত্রী, এটা বিদেশি না। গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ? গীতি, গীতিকা। তো গীতিকা, পুস্তিকা, এই জায়গাগুলো সবগুলো ক্ষুদ্র বোঝায়। গীতি, গীতিকা, পুস্তক, পুস্তক, পুস্তিকা, মালা, মালিকা, নাটক, নাটিকা। নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? বিয়া, বিয়া হইছে কই? চাচি, চাচি। সৎমা নিত্য স্ত্রীবাচক, নেওয়া যাচ্ছে না। ছাত্রছাত্রী সাধারণ অর্থে, আয়া সাধারণ। চাচি বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ, ক্ষুদ্রার্থে, ক্ষুদ্রার্থে, ক্ষুদ্রার্থে মালিকা, কারণ মালা যোগ ইকা সমান সমান হচ্ছে গিয়ে তোমার মালিকা। তারপরে কোন শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক হয়েছে? বালিকা, মালিকা, সেবিকা, গায়িকা। ক্ষুদ্রার্থে মালিকা। তারপরে নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? সন্তান, সন্তান হইলে ছেলে সন্তান, মেয়ে সন্তান সবই অর্থ দিচ্ছে, এক জায়গা থেকে তুমি নিতে পারতেছো। ভেড়া, ভেড়ি, ভেড়া মানে হচ্ছে পুরুষ ভেড়া। আর ছাত্র, ছাত্রী। ঘর তো ক্লিবলিঙ্গ, এটা অজীব, মানে সজীব না, জীবন আছে এমন কিছু না। তো সেক্ষেত্রে সন্তানটাকে আমরা নিতে পারবো, কারণ সন্তান দিয়ে ছেলে মেয়ে সবকিছু বোঝায়। ক্লিব লিঙ্গ কোনটি? গাড়ি, কারণ এটা অজীব বিশেষ্য, মন্ত্রী পুরুষ মহিলা যে কেউ হতে পারে, মানুষ জীব পুরুষ মহিলা, পাখি তার মধ্যে নরনারী আছে, বাট গাড়ি যেটা সেটা ক্লিব লিঙ্গ, এটা অজীব বিশেষ্য, মানে এর জীবন নেই। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? নিত্য নারীবাচক শব্দ সতীন। তারপরে আসো, কোন কোন পদ নরবাচক ও নারীবাচক শব্দ হিসেবে ধরা হয়? অর্থাৎ লিঙ্গান্তর করতে পারো আর কি। কোন কোন পদগুলো? বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য সর্বনাম, তারপরে বিশেষণ ক্রিয়া, বিশেষ্য আবেগ। কোন কোন পদ নরবাচক ও নারীবাচক শব্দ হিসেবে ধরা হয়? বিশেষ্য আর বিশেষণ, নাউন আর অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলোকে ধরা হয়, অন্যগুলোকে ধরা যায় না। আর বিশেষ যেটা সর্বনাম তো সেটাই, আবেগ হয় না, ক্রিয়ার তো হবেই না, হওয়ার চান্সই নেই। ক্রিয়াপদের আবার নরনারী কি? সুন্দর, সুন্দরী, সুন্দরী এটা একটা বিশেষণ শব্দ তাই না? মেয়েদের বোঝানোর জন্য এটা বলা হয় সুন্দরী, এই কথাটা বলা হয়। বা শূদ্রাণী, এটা বিশেষণ। তো শূদ্রাণী নাউন, কিন্তু সুন্দর এটা অ্যাডজেক্টিভ, বিশেষণ বিশেষণের হয়। নর ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে কি বলে? যদি সজীব বিশেষ্য হয় তখন তাকে কি বলবে? এখন একটু খেয়াল করো, নর নারী উভয়কে বোঝায় এমন হলে তার উভলিঙ্গ বলবো। যেমন কবি বোঝাতে পারে চাইলে, তারপরে মন্ত্রী বোঝাতে পারে, তারপরে সন্তান বোঝাতে পারে। নর বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ্যকে কি বলে? অজীব মানে তার মধ্যে জীবন নাই, এমন যদি তো তার ক্লিবলিঙ্গ বলে। যেমন গাড়ি, কলম, বাড়ি, আকাশ, বই। সাধারণ নারীবাচক শব্দ কত প্রকার? সাধারণ নারীবাচক শব্দ কত প্রকার? সাধারণ নারীবাচক শব্দ দুই প্রকার। এরপরে বৈবাহিক অর্থে, সাধারণ অর্থে। তারপরে আসো, আম, কোন শব্দটি অপত্নীবাচক? অপত্নীবাচক মানে বৈবাহিক সম্পর্ক ছাড়া এটাকে তুমি আহ নিতে পারছো। গুরুপত্নী, গুরুর বউ গুরুপত্নী। বাবা, মা। জেলে, তার বউ জেলেনি। পাগল, পাগলি।
পাগলের সাথে পাগলির বিয়া নাই রে ভাই। পাগল পুরুষ পাগলি মহিলা, এই অর্থে পাগল পাগলি। ইনি প্রত্যযোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি? কাঙালিনী, বাঘিনী, তেজস্বিনী, ধোপানী। আচ্ছা, কাঙাল, কাঙালিনী, বাঘ, বাঘিনী, তেজস্বী, তেজস্বিনী, ধোপা, ধোপানী। তো কাঙ্গাল যোগ ইনি, কাঙ্গালিনী, মামুর বেটা এইটা। আর বাকিগুলোতে নি প্রত্যয় আছে, কিন্তু ইনি প্রত্যয় নাই। তোমাকে বুঝতে হবে প্রত্যয় হিসেবে এখানে আসছে কোনটা। তো ইনি প্রত্যয় যুক্ত হয়েছে, হ্যাঁ, কাঙাল, কাঙালিনী, এখানে তো রস্বই, কিন্তু তেজস্বিনীতে ইনি দীর্ঘই, সো এটা নিতে পারবো আমরা। এটা নিতে পারবো না, কারণ রস্বই দিয়ে রাখছে এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ধোপা, ধোপানি তো শুধু নি, বাঘ, বাঘিনী শুধু ইনি, কিন্তু রস্বইকার দিয়ে। বাট তেজস্বিনীতে দীর্ঘইকার, সো তেজস্বিনী উত্তর নিয়ে নিলাম। বাদশাহ শব্দে নারীবাচক শব্দ বেগম। বাদশাহ শব্দে নারীবাচক বেগম। আচ্ছা, তাহলে এখন আমাদের বাংলাদেশে যেসব মেয়েদের নামের সাথে বেগম আছে, যেমন মালেকা বেগম, সালেহা বেগম, তারা বাদশার বউ না। মুসলমান অর্থে এই শব্দগুলোর ব্যবহার তৈরি হয়েছিল আমাদের ভাষায় বহু আগে। সেই জায়গা থেকে এগুলো স্টিল ব্যবহার হচ্ছে। আচ্ছা, কোন নরবাচক শব্দের সাথে নারী নিজস্ব শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করতে হয়? প্রিয়, লোক, জেঠা, শ্রীমান। আচ্ছা, এখানে তুমি বলতে পারো প্রিয়, প্রিয়া, জেঠা, জেঠি, শ্রীমান, শ্রীমতী করতে হচ্ছে না, কিন্তু এই লোকের সাথে তোমার করার দরকার হইতে পারে। যেমন তুমি এই যে লোক, তার সাথে যুক্ত করলা এই পাশে স্ত্রী, এই হয়ে গেল স্ত্রী লোক। এই তো। বাক্যের বর্গ, বাক্যের বর্গ মানে সোজা কথা, আমরা যে ফ্রেজ এবং ক্লজ বানাই না, ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই ফ্রেজ এন্ড ক্লজটাই হচ্ছে বর্গ। সোজা কথায় বলে দিলাম, বুঝাইলাম আর কি। অর্থাৎ তুমি এর সাথে মিলাইতে পারো। দেখো, বাক্যস্থিত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক শব্দের গুচ্ছকে বর্গ বলে। তো বাক্যের বিধেয় অংশের ক্রিয়া সাধারণত গঠন করে ক্রিয়াবর্গ, মানে এটা হচ্ছে ক্লজ। বিশেষের পূর্বে এক বা একাধিক সম্বন্ধ পদ বা বিশেষণ যুক্ত হয়ে তৈরি হলে বিশেষ্য বর্গ, মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। বিশেষের পূর্বে এক বা একাধিক সম্বন্ধ পদ বিশেষণ যুক্ত হয়ে, মানে নাউন ফ্রেজ। বর্গের নাম রাখা হয় পদের নাম অনুযায়ী। বাক্যের একক বর্গ, মানে বাক্যের ভাগগুলো, এই ভাগগুলো তুমি আলাদা আলাদা করে কি করতে পারো, ভাগ করতে পারো। মানে বলছে বাক্য উচিত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক শব্দের গুচ্ছ বর্গ। তো এটা যদি নাম শব্দগুলো নিয়ে হয় ভাগটা, তখন সেটাকে আমরা ইংলিশে ফ্রেজ বলি। আর যদি সেখানে ভার্ব থাকে, হ্যাঁ, তখন সেটাকে আমরা হচ্ছে ক্লজ বলি। নর্মালি তুমি বাক্যে বাংলা ভাষায় বর্গ কথার দ্বারা ইংরেজিতে ফ্রেজ এন্ড ক্লজ দুটোকে মিন করতে পারো। ভার্ব থাকলে তখন যেটাকে আমরা ক্লজ বলি, আর যদি ভার্ব না থাকে, নাউন বা অন্যগুলো দিয়ে হয়, তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। দ্যাটস ইট। তো এই হচ্ছে বাংলা ভাগাভাগিটা আর কি। তো চলো দেখি বিষয়টাকে। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? তো এখন বাক্য হওয়ার জন্য কি একটা লাগবে? সরি, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ। তো বাক্যাংশ হওয়ার জন্য কি একটা দরকার হয় না বেশি দরকার হয়? শব্দ বেশি দরকার হয়। তো বেশি দরকার হইলে বাক্যের ওরকম ভাগকে আমরা কি বলি? ওরকম ভাগকে আমরা বর্গ বলি। আর উদ্দেশ্য মানে তো সাবজেক্ট, বিধেয় মানে তো প্রেডিকেট। তো এটা উত্তরটা হবে বর্গ। এরপরে বর্গ আসলে, বর্গ আসলে বাক্যের বিন্যাস, ধ্বনিগুচ্ছ, বর্ণের সমষ্টি, শব্দের গুচ্ছ। শব্দের গুচ্ছ আমরা এটা মাত্রই পড়ছি। শব্দের গুচ্ছ এই যে উপরে একদম শুরুতে বলা আছে, বাক্যস্থিত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক শব্দের গুচ্ছকে বলে বর্গ। সো ওকে। তারপরে বর্গের নাম হয় পদ অনুযায়ী, বাক্য অনুযায়ী, ধ্বনি অনুযায়ী, বর্ণ অনুযায়ী। বর্গের নাম হবে, তুমি একটা বর্গকে কি হিসাবে নামকরণ করবা? এটা কি পদের উপর ডিপেন্ড করে, না ধ্বনির উপর ডিপেন্ড করে, কি বাক্যের উপর ডিপেন্ড করে? কোনটার উপর ডিপেন্ড করে? পদের উপর ডিপেন্ড করে। তুমি কোন কোন পদ এখানে রাখছো? বিশেষ্য থাকলে সেটা বিশেষ্য বর্গ, যদি ক্রিয়াপদ নিয়ে গঠিত তখন সেটা ক্রিয়াবর্গ। সো পদের উপর ডিপেন্ড করতেছে তার নামকরণের বিষয়টা। এরপরে বিশেষের আগে এক বা একাধিক বিশেষণ সম্বন্ধিত শব্দ যেটা তৈরি করে সেটাকে বলা হয় বিশেষ্য বর্গ। দেখো হুবহু প্রশ্নগুলো এখান থেকে কমন পড়তেছে। বিশেষের পূর্বে এক বা একাধিক সমার্থক বিশেষণ যুক্ত হয়ে তৈরি বিশেষ্য বর্গ। সো এই জায়গাটা ভালো মতো পড়ে ফেললে বা বোর্ড বইয়ের অংশটা ভালো মতো পড়ে ফেললে তুমি সব পারবা। এরপর বলছে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বিশেষণ বর্গ বলে, মানে অ্যাডজেক্টিভ, ক্লজ অর ফ্রেজ।
বিধেয় অংশের ক্রিয়া সাধারণত, বিধেয় অংশের ক্রিয়া মানে বাক্যের তো দুটো অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট। তো বিধেয় অংশের ক্রিয়া সাধারণত 100% ক্রিয়াবর্গ, ক্রিয়া বিধেয় অংশে থাকে। কারণ উদ্দেশ্য যেটা প্রথমে যে নাউনটা সেটা সাবজেক্ট, আর পরের পুরো অংশটা কি হচ্ছে তোমার বিধেয় বা প্রেডিকেট, তো ওই জায়গাটাতে ক্রিয়াবর্গ হবে। বাক্যের মধ্যে তোমাদের বাক্যের আরো দুইটা মাস্টার ক্লাস আছে, দেখবা এর আগের বছর, এগুলো তো নতুন সিলেবাসে যুক্ত হয়েছে, আগে শর্ট সিলেবাস অনুযায়ী যেগুলো ছিল তখন সেগুলো আমরা করে দিয়ে রাখছিলাম। সো ওই জায়গাটা একটু ভালো মতো দেখবা, একদম মানে ধরে ধরে দেখবো ওই জায়গাটা, মানে বাক্যের উপরে যে ইয়েটা আছে আর কি, হ্যাঁ, যে মাস্টার ক্লাসটা আছে সেই জায়গাটা ভালো করে দেখবা। দেখলে দেখবা ওই জায়গায় পরিষ্কার করে আমরা বলে রাখছি, মানে তোমার হচ্ছে কি বলে এটাকে, বাক্যের যে শ্রেণী বিভাগটা আছে আর কি, বাক্যের যে শ্রেণী বিভাগের অংশটা, বাক্য কি, বাক্যের অংশ কি, বাক্যের প্রকারভেদ বলতে কি বোঝায়, ওই জায়গাটাকে যখন তুমি দেখবা, দেখার পরে যখন তুমি বর্গটা দেখবা, তখন এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ বাক্য বোঝার জন্য অনেকগুলো বেসিক বিষয়ের দরকার আছে। তো তুমি যখন সেই বেসিক গুলো দেখতে পারবা, বা সেই বেসিক গুলো তোমার যখন আয়ত্তে চলে আসবে, তখন তোমার আর এই বর্গ টর্গ বোঝার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। এই জন্য ওই জায়গাটাকে আগে দেখে তারপরে এখানে আসবা। বুঝতে পারছি, মানে যেটা সিকোয়েন্স অনুযায়ী তোমার বেসিকে আগে লাগবে সেটা আগেই দেখবা, তারপরে বাকি অংশগুলো দেখবা, এটাই হচ্ছে সব থেকে ভালো প্রসেস। ওকে। আচ্ছা, তারপর বলছে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ বলে। কারণ এটা হুবহু একই প্রশ্ন বারবার বিভিন্ন ভাবে আসতেছে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বাক্যের গুচ্ছ, শব্দের গুচ্ছ, বর্ণের গুচ্ছ, ধ্বনির গুচ্ছ, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। তারপরে বর্গের নামকরণ হয় কি অনুযায়ী? বর্গের নামকরণ হয় বাক্য অনুযায়ী, পদ অনুযায়ী, বর্ণক্রম অনুযায়ী, অর্থ অনুযায়ী। বর্গের নামকরণ হয় পদ অনুযায়ী, কোন পদ সেখানে বসাইছো তার উপর ডিপেন্ড করে বাক্যের বাক্যের নামকরণ হবে, সরি বর্গের নামকরণ হবে। বাক্যের মধ্যে এক বা একাধিক ক্রিয়াপদ যুক্ত হয়ে কোন বর্গ গঠিত হয়? এক বা একাধিক ক্রিয়াপদ যদি যুক্ত হয় 100% সেটা ক্রিয়াবর্গ হবে। 100%। বিশেষ্যের পূর্বে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে, ওখান থেকে হুবহু প্রশ্নটা আসছে, বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বিশেষ্য বর্গ বলা হয়। আমার ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাকে আমার ভাই কোন জাতীয় বর্গ, এখানে কি কোনো ক্রিয়াপদ আছে? না। তাহলে ক্রিয়াবর্গ নেওয়ার চান্স নাই, এটা বিশেষ্য। আমার ভাই দুটোই নাউন, সেটা বিশেষ্য। কারণ আমার শব্দটা তোমার প্রোনাউন, তো প্রোনাউন বা সর্বনাম মূলত নাউন থেকেই তো আসছে, তাই না? তো ভাইও তো সেম, এটা বিশেষ্য বর্গ। নিচের কোনটি বিশেষ্য বর্গের নমুনা? মানে নাউন কোথায় আছে? মালা ও মায়া। মালা ও মায়া খুব সকালে, খুব সকাল তো এখানে অ্যাজেক্টিভ আছে। সকাল 8টার সময়, সময় বলছে অ্যাজেক্টিভ আছে। সে লিখছে আর হাসছে, এটা ক্রিয়াবর্গ। মালা ও মায়া খুব সকালে স্কুলে যায়, বিশেষ্য বর্গ, নাউন দুটোই। তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম, নিম্নরেখা শব্দগোষ্ঠীটি কোন বর্গ? তো 10 নম্বর প্ল্যাটফর্ম, খুব খেয়াল করে দেখো, 10 নম্বর প্ল্যাটফর্ম, আমরা যদি একটু এমপিটি একটু চিনি, এমপিটি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ প্লেস, কোথায় গিয়ে দাঁড়ালাম, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, বা স্থানবাচক ক্রিয়া বিশেষণ। সো এটা ক্রিয়া বিশেষণ বর্গ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা। আচ্ছা, তারপরে আসো বাক্যের বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কোন বর্গ হয়? বিধেয় অংশের ক্রিয়া, ক্রিয়া বিধেয় অংশই থাকে। সো চোখ বন্ধ করে বলে দাও এটা ক্রিয়া বর্গ 100%। কারণ সাবজেক্ট যেটা সবসময় সেটা নাউন হয়, আর সাবজেক্টকে উদ্দেশ্য বলা হয়, আর উদ্দেশ্য বাদে বাকি যত পুরা বাক্যের অংশটা বিধেয়। তো ক্রিয়াপদ বিধেয় অংশের মধ্যেই থাকবে। বিধেয়কে ইংরেজিতে প্রেডিকেট বলে। মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল বাসে উঠে পড়লো। বাক্যে খুব সকালে কোন বর্গ? তো খুব সকালে সময় বুঝেছে, অ্যাডভার্ব অফ টাইম। সো ক্রিয়া বিশেষণ বর্গ, এটা বিশেষণ, তবে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, তারপরে আসো, আমরা মালা ও মায়া দেখলাম, দেন হচ্ছে জ্যোতি চিহ্ন। এই জ্যোতি চিহ্ন থেকে তোমাকে দুইটা বেসিক কথা আগে একটু বলে দিই, জায়গাটা একটু বোঝো। খুবই সিম্পল জায়গাটা। আমাদের ভাষায় জ্যোতি চিহ্ন ছিল না, তোমাদের ভাই একটু আগে বলছি। 1847 সালে বিদ্যাসাগর আমাদের ভাষায় জ্যোতি চিহ্নকে ঢুকাইছেন। আমাদের ভাষায় এর আগে কেবল দাড়ি ছিল, উনি এটাকে নিয়ে আসছেন।
তো জ্যোতি চিহ্ন গুনলে 17-18টা গুণা যায়। ভাষায় ব্যবহার হয় বলতে গেলে 11টা। আমি বিরতি কাল সহ লিখে দিচ্ছি। কমা, থামতে হবে এক বলতে যে সময় লাগে ঠিক ততক্ষণ থামতে হবে। তারপরে দুই, কমা, দুই হচ্ছে তোমার ইনভার্টেড কমা। কমা ইনভার্টেড কমা দুটোই এক বলার সময়। আচ্ছা, তাইলে আমি এক পাশে একসাথে লিখে দিই। বাড়াচ্ছি কেন কথাটা, একসাথে করে ফেলি না। এক নম্বর, কমা প্লাস ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাই লিখতেছি তোমার উচ্চারণের সুবিধার জন্য। বাংলা ইনভার্টেড কমাকে উদ্ধরণ চিহ্ন বলে, ন্যারেশনে যেটা ব্যবহার করো আর কি। কমা প্লাস ইনভার্টেড কমা, থামতে হবে হচ্ছে এক বলতে যে সময় লাগে ঠিক ততক্ষণ থামতে হবে। দুই, দুই হচ্ছে তোমার সেমিকোলন, থামতে হবে এক বলা দ্বিগুণ সময়। তিন, তিনে হচ্ছে তোমার থামতে হয় না যারা আছে, হ্যাঁ। কমা ইনভার্টেড কমা এক, এটা বলতে যে সময় লাগে ততক্ষণ থামবা। সেমিকোলন, থামতে হবে এক বলার দ্বিগুণ সময়। এরপরে হাইফেন প্লাস ইলেক, এখানে থামতে হয় না, এগুলো থাকলে থামতে হয় না। চার, বাকি যারা থাকলো বাকি সব 1 সেকেন্ড করে থামবা। বাকি যে চিহ্নগুলো থাকবে সবগুলোতে থামবা কতক্ষণ? সবগুলোতে থামবা 1 সেকেন্ড করে। এখন বাকি সব বলতে আমরা কাকে মেন করি? আমরা মেন করি হচ্ছে দাড়ি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে হচ্ছে তোমার বিস্ময় চিহ্ন, তারপরে হচ্ছে কোলন, তারপরে হচ্ছে তোমার কোলন ড্যাশ, তারপর হচ্ছে ড্যাশ। এখন একটু গুণ তো কয়টা হয়? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা, ইলেক সাত, হাইফেন আট, সেমিকোলন নয়, ইনভার্টেড কমা 10, কমা 11। তো বেসিক্যালি 11টা হচ্ছে জ্যোতি চিহ্ন, যেখানে বিরতির বিষয়ে ব্যাপার স্যাপার আছে এবং ভাষার মধ্যে টোটালি একদম ভাষায় ব্যবহার হয় নিখুঁতভাবে। বাট এর বাইরে এই যে ব্র্যাকেট গুলো আছে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে থার্ড ব্র্যাকেট, এগুলো গাণিতিক চিহ্ন। বাংলায় ফার্স্ট ব্র্যাকেটটা হয় কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য। তারপরে স্মলার দেন গ্রেটার দেন যে ব্যবহার করো তোমরা, তারপরে যে প্রকৃতি চিহ্ন ব্যবহার করো, ডট ব্যবহার করো, তারপরে ত্রিবিন্দু ব্যবহার করো, কোনো কথা শেষ হয়নি, অনেক চলবে। যেমন তোরে যদি পাইতাম ডট 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 ডট, মানে তোরে যদি পাইতাম কাইটা কুচি 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 করতাম, অনেক কথাই বলে নি ডট 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 ডট, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো আরো গুনলে তুমি এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়, এই ডট সাত ত্রিবিন্দু আট, অর্থাৎ 11-এর সাথে 8 যুক্ত করলে 9, 10, 11, 12, 13, 11, সরি 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অলমোস্ট 19টা চিহ্ন আমরা বের করতে পারি, এরকম 18, 19 এরকম হয়। কিন্তু ভাষায় কয়টা ব্যবহার হয় যদি সেটা হিসাব করো, যদি ওই অ্যাঙ্গেল থেকে বলো যে নিখুঁত ভাষার মধ্যেই কয়টা হয়, তখন 11টা। ব্র্যাকেটের ব্যবহার আছে ভাষায়, ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই। যেমন আমি তাকেই ব্র্যাকেটে বললাম সুমন পাঠালাম। এখন অনেক মানুষ আছে এই জায়গায় মনে করো আগে অনেক কথা আছে আর কি, অনেক নাউন ব্যবহার হয়েছে, এনে সুমনের প্রনাউন নিছো আর কি তাকে। তো আসলে কাকে বোঝাচ্ছ? সুমন, এরকম ব্যাখ্যার জন্য ব্র্যাকেট দিই। বাট সব ক্ষেত্রে না, আবার ব্র্যাকেটটা তো গাণিতিক চিহ্ন, এটা আমরা জানি। সব ভাষার মধ্যে বললে আসলে 11টাই। আচ্ছা, যাই হোক, এখন তোমরা জ্যোতি চিহ্নের ব্যবহার জানো, পাঞ্চুয়েশন কেন আমরা ব্যবহার করি, এবং এই জায়গায় আমরা বলে দিছি কখন কোন অবস্থায় কিভাবে কেন ব্যবহার করতে হবে। জ্যোতি চিহ্নের অপর নাম বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন, বাক্যের সমাপ্তি নির্দেশ করার জন্য, মানে তোমার কথা শেষ হয়ে গেছে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পূর্ণচ্ছেদ বলা হয়। পূর্ণচ্ছেদ মানে তুমি পরিপূর্ণভাবে থামবা। সামান্য বিরতি কমা মানে এক বলতে যে সময় লাগে। আর ঘন হিসাবে সম্পর্কিত একাধিক স্বাধীন বাক্যকে এক বাক্যে পরিণত করার ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। দুটি স্বাধীন বাক্য কিন্তু তুমি দাঁড়িয়ে দাওনি আর কি, বাক্য দুটাকে একসাথে রাখতে চাচ্ছ, তখন মাঝখানে সেমিকোলন দিবা।
যেমন এক জাতীয় বর্গকে পাশাপাশি বসানোর জন্য তুমি সেমিকোলন দিবা, একাধিক পদকে সংযুক্ত করা, বাবা মা ভাই বোন, মাঝখানে হাইফেন দিবা, দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার জন্য ড্যাশ দিবা, দিলে দুটো এক বাক্য হয়ে যাবে। ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের শুরু বা শেষে বসে ড্যাশ, নাটক পড়লে উপন্যাস পড়লে এগুলো দেখবা। উদাহরণ উপস্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত এগুলো, যেমন আমরা বলি যে আমার কাছে অনেক কিছু আছে, যেমন বলে তুমি নামগুলো বললা। এই তো তো ভাষায় আমরা এগুলোর ব্যবহার অ্যাভেলেবল দেখি। শব্দ সংক্ষেপ বা ক্রম নির্দেশের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিন্দু, যেমন আমরা বলি তারিখ বিন্দু। তাং না, কিন্তু তাং বলা যাবে না, মোহাম্মদ ডট দিতে হয়, এটা এই অর্থে। অনেকে আমরা মোহাম্মদ বলতে এরকম বিসর্গ মারি, তো বিসর্গ কখনোই বা কোলন কখনোই সংক্ষিপ্ত করে নাই, ব্যবহার নাই, ডটের আছে। তুমি ইংরেজিতে যখন লেখো যে বিএসএস এমএসএস, হ্যাঁ এই যে লেখো এম এম সি, এম সি বা এস সি, আমরা ছাড়াই লিখি। ডিগ্রি লিখলে কমা দিত, ডট বলা যায় সংক্ষিপ্ত, ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, বি বিএস, সবগুলো সংক্ষিপ্ত করছো। এরকম বাংলা যখন তুমি করবে, ইংলিশ আমরা দিই না নর্মালি, এটা আমি তোমার বোঝাচ্ছি না, ইংলিশ তোমাকে পরিচয় ডট দিতে হবে, আগে দেওয়া হয় এখন আর দেওয়া হয় না। কোনো কথাকে যখন সংক্ষিপ্ত করতে হয় তখন সেখানে ডট দিতে হয়। যেমন এই তাং দিয়ে তারিখটা লিখে তাং ফাং না, একটা ডট দিবা। এটা সিস্টেম অনেকেই জানে না যে সংক্ষিপ্তকরণ আসলে ডট। অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হয়। কোন অংশ বাদ দিতে চাইলে রচনা সে ত্রিবিন্দু, এই যে বললাম লিখতে চাচ্ছি না বাট মেরে দিছি। বিকল্প বোঝানোর জন্য এই যে অবলিক দিতে হয়, এটা ধরলে তো 20টা হয়ে যাবে ভাইয়া, যা বলছি যেখানে যা বললাম, আর একটা যদি বিকল্প এই যে অবলিক দিই তাহলে তো 20টা চিহ্ন পাই আমরা খুঁজে, তাই না? সো তারপরে চলো আমরা আমরা গেলাম হচ্ছে কোলন আর বিসর্গের পার্থক্য কি। বিসর্গ হচ্ছে এরকম সাদা চশমা, কোলন হচ্ছে কালো চশমা, ভিতরটা ডার্ক থাকবে, সেটা কোলন। এরপরে যদি চিহ্ন গুরুত্ব তথ্য সংযুক্ত হবে, থামার প্রয়োজন নেই। হাইফেন বা ইলেক্ট থাকলে, ব্র্যাকেট থাকলে থামতে হয় না, 1 সেকেন্ড থামতে হয় কোথায় বলে দিয়েছি, বা কোন 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 সময় কোন জায়গায় থামতে হবে, কতটুকু থামতে হবে আমরা জানলাম। তো চলো আমরা প্রশ্ন নিয়ে এবার কথা বলি। তোমাদের বইতে যে আলোচনাটা আছে এবং আমরা আমাদের মাস্টার বুকে বা কোশ্চেন ব্যাংকে যে আলোচনা দিয়ে রাখছি, এটাকে খুব ভালো মতো পড়বা তোমরা। আর বোর্ড বইয়ের আলোকে এবং আরো অনেকগুলো উদাহরণ এবং অনেক বইয়ের আলোকে সাধারণত আমরা মাস্টার বুক বা কোশ্চেন ব্যাংক আমরা বানাই, সেগুলো সাহায্য নিবা। এরপরে সম্বোধনের পরে কোন চিহ্ন বসে, কাউকে ডাকলাম, করিম এদিকে আসো, তো সম্বোধনের পরে সবসময় কমা বসবে। আমরা যখন বলি হ্যালো, কমা দিই, হাই কমা দিই, তাই না? বাক্যে বহুপদ বিশেষণ কোথায় বসে, মানে একটা বিশেষণ যদি অনেকগুলো শব্দ নিয়ে হয়, বিশেষ্যের পূর্বে বসে। যেমন তোমার দাঁত বের করা হাসি অসহ্য। এই যে দাঁত বের করা কয়টা পদ, 1 2 3, এটা বহুপদ বিশেষণ, হাসিটা নাউন, তো বিশেষের পূর্বেই বসছে, ওকে। তারপরে দেখো কমার আরেক নাম কি, পাদচ্ছেদ। বাংলায় কমা, ইংরেজিতে কমা বলা হয়, আর বাংলায় বলা হয় পাদচ্ছেদ। পাদচ্ছেদ মানে হচ্ছে এটা নিচে বসে, তো পাদ মানে হচ্ছে ঠ্যাং, তো কমাকে উপরে বসে না নিচে বসে, কমা নিচে বসে, ঠিক আছে, এজন্য কমাকে পাদচ্ছেদ বলা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমি বললাম যে হাই, হাউ আর ইউ, যে নিচে বসছে এই জন্য। আচ্ছা, পূর্ণচ্ছেদ মানে উপর নিচ মিলায়া পুরাটা পূর্ণ বাক্যের বরাবর করে যদি হয় পূর্ণচ্ছেদ মানে এর দাড়ি। সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে, সম্বন্ধ পদ নিয়ে কারকের চ্যাপ্টারে বিস্তারিত আছে, বিশেষের পূর্বে বসে। যেমন আমার ভাই ঢাকা যাবেন, এই যে আমার শব্দটা সম্বন্ধ পদ। সম্বন্ধ কারক, কারকের একটা ক্লাস আছে তোমাদের মাস্টার ক্লাস, দেখো ইভেন এটা ইয়েতে আছে কি বলে, ইউটিউবেও আছে, দেখো বিস্তারিত আলোচনা করে দিয়ে রাখছি। এরপরে যৌগিক ও মিশ্র ক্রিয়া পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্নের ব্যবহার করা হয়, 100% ড্যাশ। আলাদা আলাদা জিনিস যদি হয় একসাথে করার জন্য ড্যাশ হবে। যৌগিক ও মিশ্র ক্রিয়া পৃথক ভাবাপন্ন যদি হয় তারপরে সমন্বয় করার জন্য তুমি ড্যাশ দিলে, মাঝখানে ড্যাশ দিলে সমন্বয় হয়ে যাবে, এক হয়ে যাবে। বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে, কারক বিভক্তি সবসময় বিশেষণের আগে বসে। যাদের সাথে কারক বিভক্তি হয়, যেসব নাম নাম শব্দের সাথে তোমার বিভক্তি যুক্ত হয় সেগুলো বিশেষণের আগে থাকে। যেমন গরুর বাজার, গরুর, ঠিক আছে, হ্যাঁ। কারকের চ্যাপ্টার এগুলো আরো ডিটেল আলোচনা পাবা। কোনটি বিশেষণের পূর্বে বসে, তো বিশেষণের পূর্বে যে আমরা জানি যে বিশেষণ বিশেষ্যকে মডিফাই করে, আর বিশেষণের আগে বহুপদ, সরি, কোনটি বিশেষ্যের পূর্বে বসে,
বহুপদম বিশেষণ, ওই যে তোমার দাঁত বের করে হাসি, হাসিটা বিশেষণ, তার আগে বহুপদম বিশেষণ। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? তো বিধেয় অংশটা কোনটা? বিধেয় অংশটা হচ্ছে তোমার সাবজেক্টের পরে যেটা, প্রেডিকেট অংশটা হচ্ছে বিধেয়। তো বিধেয় বিশেষণ কোথায় বসবে? অবশ্যই বিশেষের পরে বসবে, কারণ প্রথম অংশটা বিশেষ্য, পরের অংশটা হচ্ছে তোমার বিধেয়। তো বিশেষের পরেই বসবে বিধেয় বিশেষণ। নিচের কোনটিতে থামার প্রয়োজন নেই? হাইফেন থাকলে থামতে হবে না। বাক্যের সম্বোধনের পরে কমা বসে। সম্বোধনের ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে, নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ অর্থাৎ নাম পদ যার সাথে কি যুক্ত আছে? বিভক্তি যুক্ত আছে, বা অসমাপিকা ক্রিয়াপদ করতে, দেখতে, আনতে, চলতে, খাইতে তে যুক্ত যেগুলো আছে, সবগুলো বিশেষণের পূর্বে বসে। সবগুলো বিশেষণের পূর্বে বসে। এরপরে বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানো, মানে যেটা যেখানে বসবে সেটাকে সেখানে বসানোর নাম হচ্ছে বাক্যে পদ সংস্থাপনার ক্রম। এটাকে আসত্তিও বলা যায়, তবে যেহেতু পদ সংস্থাপনের ক্রম কথাটা আছে, সিনট্যাক্স, এটাই হচ্ছে মূল উত্তর, তো এটাই নিব। বাক্যে কারক বিভক্তিযুক্ত শব্দ, সরি, কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে? একই শব্দ প্রশ্ন বারবার আসতেছে বিশেষণের আগে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর, মানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বলছে প্রত্যেক খণ্ড বাক্যের পর কোন চিহ্ন বসে? প্রত্যেক খণ্ড বাক্যের পরে, যদি জটিল বাক্য হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়, তখন প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসবে কোন চিহ্ন? পরে বসবে কমা। এরপরে কোন জ্যোতি চিহ্নে থামার প্রয়োজন নেই? ইলেক প্লাস হাইফেন। ইলেক মানে হচ্ছে ওই যে উপরে বসাই না আমরা কোনো কিছুকে দূর করে দেওয়ার জন্য লোভ চিহ্ন আর কি, যেমন আই উইল গো টু, ধর বললা, এই আই উইল কথাটা, আই, এই যে উপরটা কমা দিয়ে ডাবল এল দিয়ে দিলে যেটা হয়, এই যে উপরে যেটা আছে এটাকে ইলেক বলা হয়। এটা থাকলে থামতে হয় না, বাংলাতে এটার ব্যবহার আছে। জ্যোতি চিহ্নের অপর নাম বিরাম, বিরতি, বিস্ময়। ক ও খ উভয়, বিরতি চিহ্ন আর বিরাম চিহ্ন, সুতরাং ক এবং খ উভয়ই, দুটো উত্তরকে আমরা নিতে পারবো। তারপরে দুটি অধীন বাক্যের, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, দুটি অধীন বাক্যের মধ্যে, দুটি অধীন বাক্যের মধ্যে মানে অন্তর্গত, দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে আমরা একটু আগে পড়ে আসি যে অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় সেমিকোলন, ওই যে এরকমটা ডট দিয়ে তার নিচে কমা। কোনটি জ্যোতি চিহ্ন? যোগ, বিয়োগ, ত্রিবিন্দু, গুণ, ত্রিবিন্দু। বাকিগুলো পুরোটাই গাণিতিক চিহ্ন। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে, বাক্যগুলো স্বাধীন কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এখন তুমি সেটাকে এক বাক্যে পরিণত করে ফেলতে চাচ্ছ, তখন যখন তুমি এক বাক্যে পরিণত করতে চাচ্ছ তখন তুমি কি দিবা? কোন চিহ্নের ব্যবহার করলে স্বাধীন হওয়ার পরেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হওয়ার কারণে তারা এক বাক্যে পরিণত হয়ে যাবে? মানে তুমি সেমিকোলন দিবা, তাইলে হয়ে যাবে। তিনি পড়েছেন বিজ্ঞান কিন্তু পেশায় ব্যাংকার, আর নেশা সাহিত্য চর্চা। বাক্যের শূন্যস্থান সমূহে কোন জ্যোতি চিহ্ন বসবে? তিনি পড়েছেন বিজ্ঞান, পেশায় ব্যাংকার, আর নেশা সাহিত্য চর্চা, অর্থাৎ সেমিকোলন বসবে। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন বিরতি চিহ্ন ব্যবহার করা হয়? বাক্যের মধ্যকার বলছে বাক্যের ভিতরে হইতে হবে, তাহলে একাধিক পদ যদি হয় তখন সেগুলোকে তুমি যদি যুক্ত করতে চাও তখন সেখানে হাইফেন দিবা। বাবা মা, আকাশ পাতাল, রাস্তাঘাট, এগুলো। উদাহরণ উপস্থাপনের কাজে কোন চিহ্নটি ব্যবহৃত হয়? কোলন। যেমন আমি বললাম আমার কাছে এই এই জিনিস, আমার কাছে অনেক কিছু আছে, যেমন বলে এই যে বললাম আমি যেমন, কোলন দিলাম, এরপর উদাহরণগুলো আমি একের পরে লিখতে থাকলাম। তো কোলন, আর কোলন কিন্তু ডার্ক থাকে, বিসর্গ মাঝখানে বিসর্গ স, সাদা চশমার মতো থাকে, আর কোলন কি থাকবে? কোলন মাঝখানটা ডার্ক থাকবে, কোলন ফর কালো, বিসর্গ ফর সাদা, চশমা মাঝখান দিয়ে সাদা দেখা যাচ্ছে, ওকে, বিসর্গ কালো। অতিরিক্ত তথ্য উপস্থাপন বা কাল নির্দেশের ক্ষেত্রে কোন জ্যোতি চিহ্ন বসে? বন্ধনী বসে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি বা ব্যাখ্যা দিচ্ছি, সেক্ষেত্রে বন্ধনী বসবে বা ব্র্যাকেট বসবে, তাই না? তো আমাদের সাথে অনলাইনে এই ফেসবুকে বা ইউটিউবে থাকতে পারো, দেখতে পারো আমাদের সাথে। তোমার হচ্ছে একদম রেগুলার যোগাযোগ বা আমাদের পেজগুলো যদি ফলো করো আর কি, এখান থেকে তুমি খুব বেনিফিটেড হইতে পারো। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ার এই লেকচারের আয়োজন।
ভালো থাকবা, আবার কথা হবে। সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।